Hello friends, I am MD Harun Al Rashid. Today in this video I will discuss about respiratory balance sheet from the chapter 14 class 11 respiration in plants. So don't be late, let's start. তো এখানে আমরা জানবো যে একটা গ্লাইকোলাইসিস বা এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস বা ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তোমার সম্পূর্ণ ব্রেকডাউন হওয়ার ফলে কত অণু এটিপি তৈরি করছে এটা আমরা এখানে জানব। It is possible to make calculation of the net gain of ATP for every glucose molecule oxidized. তাহলে এটা পসিবল, এটা সম্ভব যে এক অণু গ্লুকোজ মলিকিউল ভেঙে কতগুলো এটিপি তৈরি হচ্ছে সেটা জানা। বাট ইন রিয়ালি কিন্তু বাস্তবে দিস ক্যান রিমেন অনলি এ থিওরিটিক্যাল এক্সারসাইজ, কিন্তু বর্তমানে এটা শুধুমাত্র থিওরিটিক্যালি এক্সারসাইজ অনুশীলনে পরিণত হয়েছে। দিস ক্যালকুলেশন ক্যান বি মেড অনলি অন সার্টেন অ্যাজাম্পশন দ্যাট, কিছু কিছু ধারণার উপর নির্ভর করে আমরা এই এটিপি ক্যালকুলেট করতে পারি। যেমন নাম্বার 1 হচ্ছে বলছে কি দেয়ার ইজ এ সিকোয়েন্সিয়াল অর্ডারলি পাথওয়ে functioning with one substrate forming the next with glycolysis TCA cycle and ETS pathway following one after another. তাহলে আমরা এখানে দেখছি কি যখন গ্লুকোজ থেকে ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যখন আমরা পরপর প্রতিটি স্টেপ দেখতে পাচ্ছি তখন দেখছি কোন জায়গাটাতে আমার এটিপি তৈরি হচ্ছে, কোন জায়গাটাতে NADH2 তৈরি হচ্ছে, কোথায় FADH2 তৈরি হচ্ছে, কোথায় GTP তৈরি হচ্ছে আমরা জানতে পারছি। 2 নম্বর পয়েন্ট বলছে the NADH2 synthesized in glycolysis is transferred into the mitochondria and undergo oxidative phosphorylation. তাহলে এই গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমের মধ্যে। এবার গ্লাইকোলাইসিস থেকে দু অণু কি NADH2 তৈরি হয়েছে, এই NADH2টা কোথায় আসছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে ট্রান্সফার হয়েছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কি হচ্ছে? তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হচ্ছে। তাই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা মাধ্যমে কি হচ্ছে? ফসফোরাইলেশন ঘটছে এখানে। None of the intermediate in this pathway are utilized to synthesize any other compound. এবার এর মধ্যে কি ATP, NADH2 বা FADH2 ছাড়া অন্য কোনো কম্পাউন্ড এখানে তৈরি হয় না। কি তৈরি হয়? CO2 তৈরি হচ্ছে, 4 অণু CO2 তৈরি হচ্ছে, টোটাল 6 মলিকিউল CO2 এখানে তৈরি হয়। অনলি গ্লুকোজ ইজ বিং রেসপায়ার্ড, এখানে শুধুমাত্র গ্লুকোজের ক্ষেত্রে জানা যাচ্ছে মাত্র গ্লুকোজ কি হচ্ছে? রেসপিরেশন হচ্ছে। নো আদার অল্টারনেটিভ সাবস্ট্রেট আর এন্টারিং দ্য পাথওয়ে অ্যানি অফ দ্য ইন্টারমিডিয়েট। এবার এখান থেকে গ্লুকোজটা এতগুলো যে বিক্রিয়া ঘটছে সে সম্পূর্ণ বিক্রিয়াতে শুধু গ্লুকোজটাই কি হচ্ছে তোমার অক্সিডাইজ হচ্ছে, অন্য কোনো আদার্স কম্পাউন্ডের মধ্যখানে কিন্তু ঢুকে পড়ে না। বাট দিস কাইন্ড অফ অ্যাজাম্পশন আর নট রিয়েলি ভ্যালিড ইন লিভিং টিস্যু সিস্টেম, কিন্তু বলছে এরকম যে একটা অ্যাজাম্পশন সেটা লিভিং টিস্যু সিস্টেমে কিন্তু কোনো ভ্যালিডিটি নেই। all pathways work simultaneously and do not take place one after another. মানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? সে গ্লাইকোলাইসিস বলো, ক্রেবস চক্র, ইলেকট্রন সিস্টেম পরপর এগুলো ঘটে যাচ্ছে, এমন না যে একটা ঘটছে তারপরে হয়তো আরেকটা ঘটবে না, এগুলো সাইমultaneously একই সঙ্গে ঘটেই যাচ্ছে জিনিসগুলো। সাবস্ট্রেট enters the pathway and are withdrawn from it as when necessary. তাহলে কি যখন আমাদের কোষের প্রয়োজন হচ্ছে তখন সাবস্ট্রেটগুলো এই পাথওয়ের মধ্যে ঢুকে পড়ছে এবং সেখান থেকে অক্সিডাইজ হয়ে এটিপি তৈরি হচ্ছে। এটিপি ইজ ইউটিলাইজড অ্যাজ অ্যান্ড হোয়েন নিডেড, এটিপি কি হয়? তখন ব্যবহার হয় যখন আমাদের কোষের দরকার পড়ে। এনজাইমেটিক রেটস আর কন্ট্রোল বাই মাল্টিপল মিনস, এবং এনজাইম যেগুলো রয়েছে সেগুলো আবার কন্ট্রোল হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের দ্বারা। যে ধরুন একটা সেখানে এটিপি কনসেন্ট্রেশন হাই যদি থাকে তাহলে এখানে কী করবে? পাইরুভেট ডিহাইড্রোজেনের যে দরকার নেই, মানে ক্রেবস সাইকেল তখন তৈরি হবে না। থাইমিন, পাইরোফসফেট এগুলো কোফ্যাক্টর আমাদের প্রয়োজন পড়বে। কোনো একটা এনজাইমকে সক্রিয় করার জন্য ধরে নাও কিছু কোফ্যাক্টর দরকার পড়বে। আবার টিস্যুর মধ্যে এটিপি বা NADH2 কনসেন্ট্রেশন কত আছে, যদি কম থাকে তাহলে এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে, যদি বেশি থাকে এনজাইমগুলো অ্যাক্টিভেট হবে না। তাই এনজাইম অ্যাক্টিভেশনটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। Yes, তথাপি it is useful to do this exercise to appreciate the beauty and efficiency of the living system in extraction and storage energy. যদিও এখানে ভুলভাল থাকলেও কিন্তু এই সিস্টেমটা কি হচ্ছে? আমাদের কত এটিপি তৈরি সেটা কাউন্ট করার জন্য কাজে আসছে।
There can be net gain of 38 ATP molecule during aerobic respiration of 1 molecule of glucose. তাহলে যখন aerobic respiration করে, যখন অক্সিজেনের উপস্থিতিতে জারণ প্রক্রিয়া ঘটছে, তখন 1 মোল গ্লুকোজ থেকে 38টা ATP তৈরি হচ্ছে। নাও এখন let us compare fermentation and aerobic respiration, মানে একটা হচ্ছে অ্যানারোবিক, এর তুলনা করবে বলছে। ফার্মেন্টেশন অ্যাকাউন্টস ফর অনলি এ পার্সিয়াল ব্রেকডাউন অফ গ্লুকোজ। প্রথম পার্থক্য হচ্ছে যে অ্যানারোবিক রেসপিরেশন বা ফার্মেন্টেশনে আংশিক জারণ ঘটে, গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে না। কিন্তু যখন এরোবিক রেসপিরেশন কমপ্লিটলি অক্সিডাইজ, সম্পূর্ণরূপে জারণ ঘটে, CO2 তৈরি করে। 2 নম্বর পয়েন্ট বলছি, ইন ফার্মেন্টেশন দের ইজ এ নেট গেইন অফ অনলি 2 মলিকুল। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় 2টো ATP তৈরি হয়, যেখানে তোমার এই এরোবিক রেসপিরেশন প্রক্রিয়ায় 38 ATP প্রডিউস হচ্ছে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, NADH ইজ অক্সিডাইজ টু NAD প্লাস রাদার স্লো ইন ফার্মেন্টেশন। মানে এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কি NADHটা খুব তাড়াতাড়ি NAD প্লাসে কনভার্ট হয়, কিন্তু অ্যালকোহলিক ফার্মেন্টেশনে সেটা খুব ধীরে ধীরে হয়। হাউএভার দ্য রিঅ্যাকশন ভেরি ভিগোরাস। এরোবিক রেসপিরেশনে কি খুব তাড়াতাড়ি তোমার NADH তাই NAD প্লাসে কনভার্ট হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। কিন্তু এর ক্ষেত্রে তার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নেই। যারা লোয়ার অর্গানিজম, যা প্রোক্যারিওট, যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না বলে, ইনার মাইটোকন্ড্রিয়া মেমব্রেন থাকে না বলে, ওদের কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও হয় না। তাই তাদের ক্ষেত্রে কি হচ্ছে, NADH থেকে NAD প্লাস তৈরি হওয়ার পদ্ধতিটা খুব স্লো হচ্ছে। তো এখানে আমরা দেবো কতগুলো ATP তৈরি। যখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হলো, তখন এখানে 2 অণু NADH2 তৈরি হলো এবং 2 অণু ATP তৈরি হলো, এবং 2 অণু ATP ব্যবহার হয়ে গেল, 2 অণু ATP ইউজ হয়ে গেল। যখন পাইরুভেট থেকে তোমার পাইরুভেট তৈরি হলো, এবার পাইরুভেট থেকে যখন অ্যাসিডাইল কোয়ে তৈরি হলো, তখন সেখানে আবার কি হলো, 2 অণু NADH2 তৈরি হলো, 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। আবার যখন ক্রেবস সাইকেল প্রক্রিয়া আসলো, তখন এখানে 6 অণু NADH2 তৈরি হলো, 2 অণু FADH তৈরি হলো, 4 অণু CO2 তৈরি হলো, 2 অণু ATP অথবা GTP তৈরি হলো। যার ফলে কি হচ্ছে, এখানে টোটাল দেখো একটা NADH2 মানে হচ্ছে 3টে ATP। তাহলে 2টো NADH2, 2টো NADH2 4টে, আর 6টা 10টা, তাহলে 10টা NADH টোটাল কত হলো, 10টা NADH2 থেকে 30খানা ATP তৈরি হয়ে গেল। গ্লাইকোলাইসিসে 2টো ATP তৈরি হয়েছে। ক্রেবস সাইকেলে তোমার 2টো ATP তৈরি হয়েছে। আবার FADH2 থেকে তোমার কি তৈরি হচ্ছে, 2টো ATP তৈরি হচ্ছে। তা টোটাল কথা হচ্ছে 38খানা ATP তৈরি হচ্ছে তোমার এরোবিক রেসপিরেশনে। কিন্তু যখন ফার্মেন্টেশনে আসবে আমরা, তখন সেখানে কি হচ্ছে, NADH2টা এখানে তৈরি হয়েছিল, সেটা আবার ব্যবহার হয়ে যাচ্ছে, যার ফলে অনলি 2 ATP মলিকুল আর প্রডিউসড ইন অ্যানারোবিক রেসপিরেশন অর ফার্মেন্টেশন। এটা দেখতে পারো কীভাবে ইলেকট্রন তৈরি হচ্ছে। এখানে দেখো, এখানে একটা ATP ব্যবহার হয়ে গেছে, ATP ব্যবহার হয়ে গেছে, দুটো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 2টো ATP ব্যবহার হয়ে গেল। কিন্তু এখানে 2টো ATP 4টে ATP তৈরি হচ্ছে। তাহলে এখানে 4 - 2, 2টো ATP তৈরি হলো, 2টো NADH2 তৈরি হয়েছে। তাহলে 4টে ATP তৈরি হলো গ্লাইকোলাইসিস প্রসেসে, আর 2টো NADH2 তৈরি হলো। এবার ক্রেবস সাইকেল প্রক্রিয়া দেখো, এখানে 2টো NADH2, আবার 2টো NADH2, আবার 2টো NADH2, অর্থাৎ 6খানা NADH2 তৈরি হলো। আবার তো এখানে বলছে, এখানে 2খানা FADH2 তৈরি হবে, FADH2। এবার 2খানা FAH2 তৈরি হলো। আর কি তৈরি হলো, আর 2 অণুর সঙ্গে GTP তৈরি হলো। ওই GTP মানে হচ্ছে ATP। এই যে 2টো ATP তৈরি হলো। তো এই যে NADH2 বা FADH2 বা এই জিনিসগুলো কি হলো, এই জিনিসগুলো আবার চলে গেল কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। এগুলো চলে গেল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, এবং সেখানে অক্সিডাইজ হওয়ার পর টোটাল তোমার 38খানা ATP তৈরি হয়ে গেল এরোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশনে তখন মাত্র 2টো ATP তৈরি হলো। তো এই হলো আজকে আমাদের ব্যালেন্স শিট। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বুঝতে না পারলে অবশ্যই বলো।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক